এক নতুন ভোরের প্রত্যাশায় শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব হস্তান্তর শেষে দেশ ছাড়লেন ড মোহাম্মদ ইউনূস, এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি। $29 বিলিয়ন মজবুত অর্থনীতি রেখে বিদায় নিলেন ড ইউনূস। নতুন সরকারকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান। ৩৩ আসনের ভোট বাতিলের দাবি জামায়াত আমিরের। রাজনৈতিক উত্তাপের মুখে বাংলাদেশ। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। আর ভিডিওটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিন। এখন বিস্তারিত। এক নতুন ভোরের প্রত্যাশায় শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষা আর নাটকীয় রাজনৈতিক পরিবর্তনের পর এক নতুন দিগন্তে প্রবেশ করল বাংলাদেশ। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক ঐতিহাসিক অনুষ্ঠানে বাংলাদেশের ১৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ জয়ের পর আজ আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের হাত থেকে দেশ পরিচালনার দায়িত্ব বুঝে নিল নির্বাচিত এই নতুন সরকার। শপথ গ্রহণ ও মন্ত্রিসভা গঠন। প্রধানমন্ত্রীর শপথের পরপরই নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ২৪ জন উপমন্ত্রী শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি বিদেশি উচ্চপদস্থ কূটনৈতিক, বিভিন্ন দেশের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, ভুটানের প্রধানমন্ত্রী শিরিং তোবগেস সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন সরকারকে অভিনন্দন জানান। নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই জয় কোনো একক ব্যক্তির নয়, বরং বাংলাদেশের সাধারণ মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জয়। আমরা এমন এক নতুন দেশ তৈরি করতে চাই যেখানে আইনের শাসন, মানবাধিকার এবং বাক স্বাধীনতা হবে প্রধান স্তম্ভ। প্রতিহিংসার রাজনীতি ভুলে আমরা ঐক্যের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। আগামীর চ্যালেঞ্জ ও প্রত্যাশা। নতুন সরকারের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে দেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নতি। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন প্রধানমন্ত্রী কী ধরনের পদক্ষেপ নেন সেদিকেই তাকিয়ে আছে সাধারণ মানুষ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ও রাজনৈতিক সংগ্রামের পর ক্ষমতায় আসা তারেক রহমানের জন্য এটি একটি বড় অগ্নিপরীক্ষা। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে এবং আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কারের মাধ্যমে তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে কতটা সফল হন তাই এখন দেখার বিষয়। উৎসব মুখর দেশ। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে আনন্দ মিছিল বের করেছে দলটির নেতাকর্মীরা। দীর্ঘ সময় পর ক্ষমতায় আসায় সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া ও ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই আশা করছেন এই পরিবর্তনের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটবে। দায়িত্ব হস্তান্তর শেষে দেশ ছাড়লেন ড মোহাম্মদ ইউনূস, এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি। দীর্ঘ প্রতীক্ষা ও রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচিত নতুন সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। আজ সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে তিনি দেশের উদ্দেশ্যে বিদায় নেন। এর মাধ্যমে বাংলাদেশে গত কয়েক মাস ধরে চলা সংস্কারমুখী অন্তর্বর্তীকালীন শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়। সকাল ৯টা ৩০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার কাফেলা বিমানবন্দরে পৌঁছায়। সেখানে নতুন সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি, ৩ বাহিনীর প্রধানগণ এবং ঊর্ধ্বতন কূটনৈতিক ব্যক্তিবর্গ তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন। বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। বিমানে ওঠার আগে সংক্ষিপ্ত এক বিবৃতিতে ড ইউনূস বলেন,
আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি একটি বৈষম্যহীন ও স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থার ভিত্তি গড়ে দিতে। এখন সময় তরুণ প্রজন্মের এবং নতুন নির্বাচিত সরকারের, যারা এই সংস্কারগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের মানুষের প্রতি আমার আস্থা চিরকাল অটুট থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের অর্জন ও চ্যালেঞ্জ। ড ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার এমন এক সময়ে দায়িত্ব নিয়েছিল যখন দেশ এক কঠিন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। গত ১.৫ বছরে তার সরকার বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। নির্বাচনী সংস্কার, একটি স্বচ্ছ ও আধুনিক ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন। অর্থনৈতিক স্থিতিশীলতা, ব্যাংকিং খাতের সংস্কার এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে বিশেষ ভূমিকা। বিচার বিভাগীয় স্বাধীনতা, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করার প্রাথমিক কাজ সম্পন্ন করা। আন্তর্জাতিক সম্পর্ক, বন্ধুপ্রীতিম রাষ্ট্রগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং উন্নয়ন সহযোগীদের আস্থা অর্জন। নতুন সরকারের সামনে আগামীর পথ। গতকাল এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন নিশ্চিত হয়। নতুন সরকার আজ থেকেই পূর্ণ উদ্যমে কাজ শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ড ইউনূস যে সংস্কারের বীজ বপন করে গেছেন তা ধরে রাখাই হবে নতুন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ। জনমনে মিশ্র প্রতিক্রিয়া। ড ইউনূসের বিদায়বেলায় রাজধানীর রাজপথে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার শান্ত ও দৃঢ় নেতৃত্বের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন। তবে সামগ্রিকভাবে একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নজির স্থাপনের জন্য এই দিনটি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ড ইউনূস সরাসরি বিদেশে তার পূর্ব নির্ধারিত ব্যক্তিগত গন্তব্যে যাচ্ছেন বলে জানা গেছে। তবে তিনি বাংলাদেশের যে কোনো প্রয়োজনে পরামর্শক হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। $29 বিলিয়ন মজবুত অর্থনীতি রেখে বিদায় নিলেন ড ইউনূস। নতুন সরকারকে নতুন বাংলাদেশ করার আহ্বান। এখন আর পাওনাদাররা আমাদের তাড়া করতে আসবে না। আন্তর্জাতিক লেনদেনে আমরা চোখে অন্ধকার দেখব না। আমাদের রিজার্ভের পরিমাণ এখন $34 বিলিয়ন। আমাদের দেশপ্রেমিক প্রবাসী ভাইবোনদের রেমিটেন্সের টাকায় এই রিজার্ভ ক্রমেই বাড়ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরবরাহ বৃদ্ধি করা হয়েছে। দীর্ঘ 18 মাসের সফল সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করল অন্তর্বর্তীকালীন সরকার। বিদায় লগ্নে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণে উত্তরসূরিদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে তার সাফল্যকে নতুন সরকারের জন্য একটি বড় ভিত্তি হিসাবে দেখছেন বিশ্লেষকরা। অর্থনীতির শক্তিভিত, 15 থেকে $29 বিলিয়ন রিজার্ভ। গত রোববার ফরেন সার্ভিস একাডেমিটা আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারের অভাবনীয় অর্থনৈতিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, 2024 সালের 5 আগস্ট অধ্যাপক ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করেন তখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র $15 বিলিয়ন এবং ব্যাংকিং খাত ছিল কার্যত অচল। বিগত 18 মাসে বিভিন্ন কার্যকর পদক্ষেপ ও সংস্কারের মাধ্যমে বর্তমান সরকার $29 বিলিয়ন রিজার্ভ রেখে যাচ্ছে। এই মজুদ দিয়ে দেশের পরবর্তী 6 মাসের খাদ্য আমদানির ব্যয় মেটানো সম্ভব। প্রেস সচিব বলেন, একটি বিধ্বস্ত অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় এনে নির্বাচিত সরকারের হাতে তুলে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিদায়ী বার্তা। গত সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে ড ইউনূস নতুন সরকারের জন্য কিছু সুনির্দিষ্ট দিক নির্দেশনা লিখে গেছেন। তিনি বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সামনে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমরা পচা গলা এক ব্যবস্থা থেকে দেশটিকে উদ্ধার করে একটি সচল প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো তৈরি করে দিয়েছি। এখন দায়িত্ব আপনাদের এই নতুন বাংলাদেশকে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা। শাসন ব্যবস্থায় পরিবর্তন ও সংস্কার। ড ইউনূসের শাসনামলে দুর্নীতি দমন, গুম সংস্কৃতির অবসান এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে এই সময়ে একটিও গুমের ঘটনা ঘটেনি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। তিনি নতুন সরকারকে সতর্ক করে দিয়ে বলেন যে তরুণ প্রজন্মের আত্মত্যাগ যেন বৃথা না যায় এবং ক্ষমতার অপব্যবহার রোধে যেন সবসময় সজাগ থাকা হয়। বিশ্লেষকদের অভিমত। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে $29 বিলিয়ন রিজার্ভ নতুন সরকারের জন্য এক বিশাল স্বস্তি। এটি তাদের শুরুতেই বড় ধরনের মুদ্রাস্ফীতি বা আমদানি সংকট মোকাবিলায় আত্মবিশ্বাস যোগাবে। ড ইউনূসের এই ক্লিন স্লেট বা স্বচ্ছ 33 আসনের ভোট বাতিলের দাবি জামায়াত আমিরের। রাজনৈতিক উত্তাপের মুখে বাংলাদেশ। বাংলাদেশে নবনির্বাচিত সরকার যখন শপথ গ্রহণ করে দেশ পরিচালনার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একটি ঘোষণা।
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেছেন অন্তত ৩৩টি আসনে ব্যাপক কারচুপি ও ভোট জালিয়াতি হয়েছে। এই আসনগুলোর ভোট বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। জালিয়াতির অভিযোগ ও ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য। গতরাতে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা শুরু থেকেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছিলাম, কিন্তু নির্বাচনের দিন নির্দিষ্ট কিছু আসনে আমাদের প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা এবং কেন্দ্র দখলের মাধ্যমে জনমতের প্রতিফলন বাধাগ্রস্ত করা হয়েছে। ৩৩টি আসনে সুনির্দিষ্ট জালিয়াতির প্রমাণ আমাদের কাছে রয়েছে। জাল জালিয়াতির মাধ্যমে গঠিত সরকার কখনোই জনগণের প্রকৃত সেবক হতে পারে না। তিনি আরও উল্লেখ করেন যে নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়া এবং ব্যালটে অনাকাঙ্ক্ষিত সিলের প্রমাণ তাদের কাছে সংরক্ষিত আছে। এই অভিযোগগুলো নিয়ে তারা আইনি লড়াই এবং নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আপিল করার প্রস্তুতি নিচ্ছেন। ৩৩ আসনে এখন কী ঘটবে? নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনো আসনের ফলাফল নিয়ে আপত্তি থাকলে গেজেট প্রকাশের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে হয়। জামায়াত যদি ৩৩টি আসনের জন্য ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তবে নিচের বিষয়গুলো ঘটার সম্ভাবনা রয়েছে। ১. আইনি তদন্ত। কমিশন বা আদালতের নির্দেশে ওই আসনগুলোর ভোট পুনরায় গণনা বা অভিযোগের সত্যতা যাচাই করা হবে। ২. উপনির্বাচনের সম্ভাবনা। যদি জালিয়াতি প্রমাণিত হয় তবে ওই নির্দিষ্ট আসনগুলোর ফলাফল বাতিল করে উপনির্বাচন বা ইলেকশন দেওয়া হতে পারে। ৩. রাজনৈতিক অস্থিতিশীলতা। এই দাবিকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে আন্দোলন দানা বাঁধতে পারে, যা নতুন সরকারের জন্য একটি বড় প্রশাসনিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। সারা দেশে বর্তমানে এক মিশ্র অনুভূতি বিরাজ করছে। একদিকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা নিয়ে মানুষের প্রত্যাশা, অন্যদিকে প্রধান মিত্রদল জামায়াতের এমন কঠোর অবস্থান রাজনৈতিক অঙ্গনকে জটিল করে তুলেছে। সাধারণ ভোটারদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। এই বিবাদ কি রাজপথের সহিংসতায় রূপ নেবে নাকি আলোচনার মাধ্যমে সমাধান হবে? রাজনৈতিক বিশ্লেষক ড সাখাওয়াত হোসেন বলেন, জামায়াতের এই অবস্থান জোট সরকারের ভেতরকার সমীকরণে প্রভাব ফেলতে পারে। যদি ৩৩টি আসনের ভোট জালিয়াতির অভিযোগ গুরুত্বের সাথে দেখা না হয় তবে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী কণ্ঠস্বর আরও তীব্র হতে পারে। নতুন সরকারের প্রতিক্রিয়া। এখন পর্যন্ত নতুন সরকারের পক্ষ থেকে এই অভিযোগের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সরকার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো অভিযোগ আইনিভাবে মোকাবিলা করতে প্রস্তুত। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।